সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। আপাতত নির্বাচন হচ্ছে না, বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ দলীয়করণ, থানা বিএনপির কথায় উঠে বসে, বিএনপির ভয়ানক সন্ত্রাস, এগুলো তো আছেই। তাছাড়াও জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির অনড় অবস্থান, স্পষ্টভাবেই চূড়ান্ত হিসাব নিকাশ। কি সেটা? সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার, বিএনপির সালাউদ্দিন, অনেকে বলে সালাউদ্দিন, কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো মতেই আপাতত নির্বাচন হচ্ছে না। কারণ নির্বাচনের পদ্ধতি ঠিক হচ্ছে না, তাহলে নির্বাচনই হচ্ছে না। হিসাব নিকাশ চূড়ান্ত। পিয়ার পদ্ধতি কোনো মতেই মানবে না, কোনো মতেই নির্বাচন হবে না। আপনি নিশ্চিত দেখে রাখেন, পিয়ার পদ্ধতি বিষয়ে কনক্লুশনে আসতে হবে নির্বাচন হতে হলে। আচ্ছা, জামাত, এনসিপি, চরমনাই সহ বিএনপি বাদে সব দল, এমনকি সিপিবিও, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, সবাই বলছে পিয়ার পদ্ধতি হতে হবে। আর বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না। তাহলে কি মনে করেন, সবাই ছাড় দিয়ে চলে যাবে? মানে বিএনপি নির্বাচনই চায় না, পিয়ার পদ্ধতি মানবে না, মানে নির্বাচনই চায় না। বিএনপি যদি নির্বাচন চাইতো তাহলে তারা বলতো যে পিয়ার পদ্ধতি বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হবে। ঠিক আছে, জনগণ যা চায়, যেটা যৌক্তিক, আমরা আলোচনা করব। অথবা যারা পিয়ার চায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে না, পিয়ার এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। অথবা আংশিক পিয়ার, মিক্সড পিয়ার, অথবা 50% আসনে পিয়ার, 50% আসনে পিয়ার নয়, এরকম নানান বিষয় হতে পারে। কিন্তু না, বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। এর মানে নির্বাচনেই মানবে না বিএনপি। পিয়ার পদ্ধতি মানবেন না মানে আপনি নির্বাচনই হবে না। নির্বাচনের পদ্ধতি ছাড়া কিসের নির্বাচন? এবং এই পদ্ধতি, এটা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে হলে এটা হয়তো সংবিধানে যোগ করতে হবে, যেহেতু নতুনভাবে এটা ইন্ট্রোডিউস হচ্ছে, হয়তো। অথবা আরপিওর মধ্যে এটা ইনক্লুড করতে হবে, যেভাবে হোক একটা আর্টিকেলে। তো বিএনপি কি মানবে? বিএনপি নমিনেশন বাণিজ্য মানবে। সংসদের উচ্চকক্ষ, একটা হাত পা বাঁধা নাম কস্ত একটা উচ্চকক্ষ, ওই যে মহিলা এমপি বানাতো না আওয়ামী লীগ, রিডিং পড়তে পারতো না, ধরে এমপি বানিয়ে দিত, মানে ওই টাইপের একটা উচ্চকক্ষ চায়। ওই টাইপের, যে নিম্নকক্ষে যে পরিমাণ যারা যে আসন পেয়েছে ওর অনুপাতে হবে, মানে মহিলা আসন যেভাবে সিলেক্ট হয়, ফাজলামি একটা। ওটা দরকারটা কি? না, ওখানেও কোনো না কোনো ভাবে ইলেকশন হতে হবে। তো দলগুলো যাকে ইচ্ছে তাকে বানাবে, এরকম কোনো সুযোগ চলবে না। উচ্চকক্ষেও একটা স্বাধীন একটা বডি থাকতে হবে, যারা চেকস অ্যান্ড ব্যালেন্স করবে, সংবিধান সংশোধনী বা অবৈধ কোনো বিল যারা ঠেকিয়ে দিতে পারবে। নিম্নকক্ষে যাদের সংখ্যাগরিষ্ঠতা, উচ্চকক্ষে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে, নট নেসেসারি। আলাদা ভোটিং সিস্টেম হতে পারে উচ্চকক্ষে, অথবা এটা হতে পারে ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হতে পারে, পিয়ার সিস্টেম হতে পারে দুই কক্ষেই। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ নির্বাচন কোনো মতেই মানবে না বিএনপি। দেখেন, আরে উচ্চকক্ষের কথা বাদ, নিম্নকক্ষেই তো এটা হতে হবে, নইলে তো নির্বাচনই হবে না। কিন্তু না, উচ্চকক্ষও মানবে না, নিম্নকক্ষও মানবে না, মানে কিছু মানবে না, মামুবাইয়ের আবদার। তা মানবে না, তাহলে কি হবে? নির্বাচনই হবে না। এখন জামাত, এনসিপি, চরমনাই, এরা নির্বাচনের জন্য পাগল না, নির্বাচনের জন্য পাগল আপনারা। তা আপনারা এগুলো মানবেন না মানে আপনারা তাহলে নির্বাচনই চান না, সিরিয়াস না। নির্বাচন দেরিতে হলে কারো কোনো কান্নাকাটি নেই, কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে এমনিতেই নির্বাচন হতে পারবে না। রাষ্ট্রের কাঠামোগত ব্যাপক সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, হতে পারবে না। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোন একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট, দেন ন্যাশনাল ইলেকশন। কিন্তু আপনাদের থিওরি হচ্ছে কিসের সংস্কার বিচার, ওগুলো শুনতে চাই না। আজকেই নির্বাচন বা কালকেই নির্বাচন, এখনই নির্বাচন। তো এখনই নির্বাচন আপনারা চান,
পিয়ার সমাধান করবেন না, এখন নির্বাচন হবে কিভাবে? এর মানে আপনারা আসলে এখনো নির্বাচন চান না, আপনারা চান কারচুপি, আপনারা চান ভোট চুরি, কিন্তু সেইটা হবে না। এছাড়া রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সহ কোনো বিভাগকেই দুর্বল করার পক্ষে নয় দলটি। দুর্বল করার পক্ষে নয়, দুর্বল করবে কিভাবে? এখানে কি ফেরেশতা এসে ভাগ বসাবে ক্ষমতায়? নির্বাহী ক্ষমতা কখনো দুর্বল হয় না। এখানে দুর্বল করার এইসব মানে সংস্কারকে বলছে দুর্বল করা, মানে ফ্যাসিস্ট হয়ে ওঠা, দলীয়করণ করার যে রাস্তা। কারণ এই বিএনপি জানে যে ক্ষমতা আসলে এমনিতেই টিকতে পারবে না, তবে যদি টিকতে পারে ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, দলীয়করণ করতে পারে সবকিছু, তাহলে যদি কিছুদিন টেকা যায়, বিচার বিভাগ নির্বাচন সব যদি নিজের করায়ত্ত করা যায়, প্রধানমন্ত্রী হাতের মুঠোয় আনা যায়, তাহলে হয়তো বা কিছুদিন টিকে থাকা যাবে। এই সেন্সে কোন সংস্কারই মানে না। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সংক্রান্ত নানান সংস্কারকে বলছে দুর্বল করার ষড়যন্ত্র, মানবে না। এর মানে কি? এই কথা দ্বারা কি বোঝায়? যে রাজনীতির হিসাব নিকাশ চূড়ান্ত, নানান অনিশ্চয়তা, সংস্কারে অনিশ্চয়তা, পিয়ার সিস্টেম অনিশ্চয়তা, এর মানে নির্বাচনই হবে না। আগামীর রাজনীতি নির্বাচনবিহীন রাজনীতি। নির্বাচন ইজ টু লেট, অন্য কাজ করেন, নির্বাচন নিয়ে এত ব্যস্ত হইন না। সমকালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রীয় সংস্কার, বিচার, নির্বাচন সহ সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কামরুল হাসান এই সাক্ষাৎকার নিয়েছেন। এখানে এই সাংবাদিক এই পিয়ারের বিরোধিতার যুক্তি কি জানতে চেয়েছে। মজার বিষয়, আমি আগেই বলেছি যে পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি বিএনপি দিতে পারেনি। যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে দুইটা গালি দিতে পারে, কিন্তু পিয়ারের বিরুদ্ধে একটা সিঙ্গেল যুক্তি দিতে পারেনি। দেখি এবার দিয়েছে কিনা সালাউদ্দিন, আমাদের বক্তব্য তো শুনেন। অনেক যুক্তি। প্রথম যুক্তি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় এটা নতুন চিন্তা। আচ্ছা, তাহলে নতুন চিন্তা এটা কি কোনো যুক্তি? নতুন হলে এটা মানা যাবে না, এটা কোনো যুক্তি? এটা যুক্তি না, এটা একটা কুযুক্তি। নতুনই বাংলাদেশটাকেই তো আমরা বলছি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আর আপনি বলছেন নতুন চিন্তা। নতুন চিন্তাই তো, এটা কে না জানে? এটা কোনো যুক্তি? এটা যে নতুন, এটা কে না জানে? আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলনের ইতিহাস নেই। আরে ভাই, এটা তো থাকে না, কোন এক সময় তো ভোটেই ছিল না, এসেছে না? মোগল আমলে ভোট ছিল, স্বাধীন সুলতানি আমলে ভোট ছিল, এক পর্যায়ে ভোট এসেছে, ব্রিটিশ আমলে ভোট ছিল, ছিল না। মানে এইটা কোনো যুক্তি বলেন তো? এই যে যুক্তি দিতে পারে না, একটা যুক্তি দিয়েছে, একে বলে মেধাবী নেতা। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা মানুষ তার নির্দিষ্ট নির্বাচন এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখা অভ্যস্ত। যিনি তাদের জনপ্রতিনিধি করবেন তাকে দেখেই ভোট দেয়। এই যে অভ্যস্ত, মানে সেই পুরনোকে ধরে রাখতে চায়, এইগুলোই হচ্ছে যুক্তি। কিন্তু জিনিসটা ভালো না খারাপ, নতুন কিছু, এটা ভালো না খারাপ, এইগুলো কিচ্ছু বলতে পারছে না, কোনো যুক্তি নেই। এই যে কথা বলছেন, কোনো যুক্তি, এই ফালতু কথাগুলো বলছে, যুক্তির কথা বলে যুক্তি দিতে পারছে না। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে বিএনপি পিয়ার পদ্ধতি বিষয়ে যে অনড় অবস্থান, এর অর্থ যে নির্বাচন হচ্ছে না, দেশ ভিন্ন দিকে যাবে। তারেক জিয়া, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল জনগণের সাথে কত বড় প্রতারণা করছে প্রমাণ দেখুন, হাতে নাতে দেখাবে এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে এরা কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। আসল ঘটনা ফাঁস হয়ে গেছে। দর্শক, তারেক, রিজভী, ফখরুল এদের বক্তব্য কি আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন, আপনি যখন বলবেন যে বিএনপি চাঁদাবাজ, তখন বলবেন না এটা মিথ্যা কথা, এটা গুপ্ত সংগঠনের অপপ্রচার, যেরকম হাসিনা বলতো। আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন যে এই যে চাঁদাবাজ বিএনপির অমুক পোস্টেড লিডার, তখন বলবে ঠিক আছে বহিষ্কার, আমরা চাঁদাবাজকে আশ্রয় দিই না, এই যে বহিষ্কার করলাম। কিন্তু আসলে কি বহিষ্কার? জনগণের বিরুদ্ধে কত বড় প্রতারণা দেখেন। জনগণের প্রত্যাশা যে ঠিক আছে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করবে, কিন্তু তারেক রহমান, তারেক, রিজভী, ফখরুল এই তিনজনকে বললাম এই কারণে যে বহিষ্কারগুলো সাধারণত তিনজন রিলেটেড। হয় ফখরুলের স্বাক্ষরিত বিবৃতি, নইলে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতি, আর নির্দেশ তারেক রহমানের, এটা বলা হয়ে থাকে। তারেক রহমান নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না। এর মানে চাঁদাবাজি হয়ও না, চাঁদাবাজি বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়া হয় না, সবকিছুই তারেক রহমান নির্দেশে হয়। বিএনপির গাছের পাতাও তারেক রহমান নির্দেশ ছাড়া নড়ে না। অর্থাৎ বিএনপি যত চাঁদাবাজি করে সব তারেক রহমান নির্দেশই হয়, আর তারেক রহমান ভাগ পান। দর্শক, দুইটা খবর। কুয়েটে যাওয়া প্রসঙ্গে সেই মাহবুবের স্ত্রী বিস্ফোরক মন্তব্য। এর মানে খুলনায় যে যুবদল নেতা
বিএনপিরই এক গ্রুপ কর্তৃক মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুলি করে, এরপরে রকেটে। ওই হত্যাকাণ্ডের শিকার বিএনপি বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী বলছেন, নানান কিছু বলেছেন, যে এই যে খুলনায় রামদা নিয়ে গেছিলেন, স্পষ্ট বলেছেন যে ওটা বিএনপি যেতে বলেছে ছাত্র দলের পাশে দাঁড়াতে। এর মানে বিএনপি দলীয়ভাবে সন্ত্রাস করছে, এটা স্বীকার করছে এক। আর দ্বিতীয় কথা, বহিষ্কার হওয়ার পর তার স্ত্রী বলছেন, বহিষ্কার হওয়ার পর বিএনপি সব প্রোগ্রামে যেতেন তিনি। এটি হচ্ছে প্রতারণা। এরা জনগণকে বলে বহিষ্কার, অথচ বিএনপি সব প্রোগ্রামে যায়। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলে বহিষ্কৃত নেতা সমাবেশে বক্তব্য দেয়, গণমাধ্যমে এসেছে, আমি বিশ্লেষণ করেছিলাম। বহিষ্কৃত নেতা বিএনপি সব প্রোগ্রামে যেতেন, এই বহিষ্কৃত যুবদল নেতা রামদা নিয়ে ছাত্রদেরকে কোপাতে গিয়েছে, জাস্ট ছবি আসার কারণে, ভাইরাল হওয়ার কারণে বহিষ্কার হয়েছে, নইলে এটা বিএনপি নির্দেশিত গিয়েছে, বহিষ্কার কেন করবে? কপাল খারাপ, ছবি এসেছে। এখন বিএনপির লোকজন বলেছে যে বাবা এখন ছবি এসেছে, কি করার, ঠিক আছে তুমি প্রোগ্রামে যাও, কিন্তু উপর উপর বহিষ্কারটা করি। তো বহিষ্কারের পরে সব প্রোগ্রামে গেছে। এই হচ্ছে তারেক রহমান আর রিজভী এবং ফখরুলের প্রতারণা। পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা, এবং সাথে যারা ছিলেন অন্য সবাই যুবদলের রানিং। এর মানে বহিষ্কার টহিষ্কার এগুলো কিছু না। বহিষ্কার হলেও সে চাঁদাবাজি করতে যায়, সে মারামারি করতে যায়, সে বিএনপির প্রোগ্রামে যায়, বিএনপির লোকজন তার সাথে চলে। তাহলে যে বহিষ্কারের নামে যে একটা ফাজলামি করছেন তারেক রহমান, এই জায়গাটা তারেক রহমানকে আগে ধরা দরকার। প্রতারক তারেক রহমান, ফখরুল, রিজভী, এরা প্রতারক, ভয়ানক প্রতারক। এবং প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বহিষ্কার। বলে বহিষ্কার করি, অথচ এরা এটা পালে। এই বহিষ্কৃত নেতারা যে চাঁদা পায়, ওই চাঁদার ভাগও তারেক রহমানের কাছে যায়। অতএব বহিষ্কার কিচ্ছু না। বিএনপির বহিষ্কারকে এক বিন্দু পরিমাণ রেসপেক্ট করা কিছু নয়, অ্যাপ্রিসিয়েট করা কিছু নয়। কারণ স্পষ্ট কথা, বহিষ্কৃত নেতারা সবাই প্রোগ্রামে যায়, বক্তব্য দেয়। আপনি দেখান তো কোন নেতা বহিষ্কৃত হয়ে দলের কার্যক্রমে জড়ায় না, একটু দেখান যে অমুকে বহিষ্কৃত হয়ে একদম ধৈঞ্চা, দেখাতে পারবেন না। এবং তারেক রহমান নাটক করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা। মানে তারেক রহমান ওই হাসিনার মতো মিথ্যাচার করছেন। পার্থক্য দেখি না, তারেক হাসিনা একই রকমের ভাষা, শব্দ চয়ন, ধামাচাপা দেওয়া, মিথ্যাচার একই রকমের করতে পারেন। ভালো শিখেছেন হাসিনার কাছ থেকে। গত শুক্রবার 11 জুলাই দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ার নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়, অথচ তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা করা হয়েছে। আরে ভাই, গুলি করে হত্যা করা হয়েছে, শেষে এটা জামাত শিবিরের উপর দায় চাপাতে পরিকল্পিতভাবে রক কাটার একটু নাটক করেছে। গুলি করে হত্যা করার পর আবার রক কাটার কোনো ফজিলত আছে? অথচ তারেক রহমান এই রক কাটাকে হাইলাইট করেছেন, গুলি শব্দটা বলেনি। এই প্রতারণা কেন করছেন তারেক রহমান? কেমন প্রতারক তারেক রহমান, ক্লিয়ার, হাতে নাতে ধরিয়ে দিলাম। এরপরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রক কেটে দেয় দুর্বৃত্তরা। মোল্লা মাহবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। এরপর থেকে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাহলে বুঝতে পারছেন তারেক রহমানের, ফখরুলের, রিজভীর বহিষ্কার কি? রামদা নিয়ে কোপাতে গিয়ে ধরা পড়ে বহিষ্কৃত হয়েছে, কিন্তু এরপরও নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। সব জায়গায় এরকম। দু এক জায়গায় যদি দেখেন যে বহিষ্কৃতি কেউ প্রোগ্রামে যায় না, তাহলে বুঝবেন এটা বিএনপির দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের বিজয়। কিন্তু এটা বহিষ্কারের কোনো ফজিলত না। বহিষ্কার বলতে কিচ্ছু নাই, এটা নাটক, আইওয়াস, ফাজলামি। মৃত্যুর পরদিনই মাহবুবের কুয়েটে যাওয়া নিয়ে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী এরিন সুলতানা। তিনি জানান, দলের নির্দেশেই কুয়েটে গেছিলেন তিনি। বুঝতে পারছেন, দলের নির্দেশে কুয়েটে যে দল তাকে বহিষ্কার করেছে, মানে বলির পাঠা। এই জন্য যে বলি, এই যে চাঁদাবাজি করতে যে যারা ধরা পড়ে বহিষ্কার, আরে ভাই এটা তো পাঠিয়েছে তারেক রহমান চাঁদাবাজি করতে। এই যারা বিএনপির দুই গ্রুপে মারামারি করে, অস্ত্রবাজি করে, এগুলো তো তারেক রহমানের নির্দেশ। পরে তো আপনাদেরকে বহিষ্কার করা হয়। এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে। এই যে বলছেন রামদা নিয়ে গেছিল দলীয় নির্দেশে, আর দল চলে কার কথায়?
মানে এরকম ঘটনা ঘটাতে হবে, ছাত্রদল বিপদে পড়লে রামদা নিয়ে যেতে হবে, এটা তারেক রহমান কনসেন্ট আছে। কনসেন্ট না থাকলে এটা হয় না। অতএব আপনি তারেককে হুজুর বলতে পারেন না, ডাক্তার শফিকুর রহমানের মতো ভদ্র ভাষায় সমালোচনা করতে বলতে পারেন না। ডাক্তার শফিকুর রহমানের থিওরিতে 24-এর বিপ্লব হয়নি, 24-এর বিপ্লব হয়েছে সাদিক কায়েমদের থিওরিতে। এরিনা বলেন, দৌলতপুর থানা বিএনপি সুধী সমাবেশকে কেন্দ্র করে মাহবুবকে হুমকি ধামকি দেওয়া শুরু হয়। ওই কারণে একটি মামলা হয়েছে যেখানে জাকির বাদী ছিল। ওই মামলা আসামি নিয়ে বাড়ি এসে মাহবুবকে পিস্তল থেকে হুমকিও দেওয়া হয়েছিল। মাহবুব ছিল প্রতিবাদী ও দলের জন্য নিবেদিত প্রাণ। দলের জন্য নিবেদিত প্রাণ বলেই রামদা নিয়ে গিয়েছিল। ওইটাই হচ্ছে বিএনপির দলের জন্য আসল কাজ, রামদা নিয়ে প্রতিপক্ষকে কোপাতে যাওয়া। এটি বলছেন। দলের বিপদে মাহবুব সবার আগে থাকতো। হ্যাঁ, দলের বিপদে রামদা নিয়ে দৌড়ে গিয়েছে। টুইটের ঘটনা মাহবুব নিজে থেকে যায়নি, সেখানে গিয়েছিল দলের নির্দেশে। তিনি আরো বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন গেলা, সে বলছে আমি নিজে গেছি নাকি, ছাত্র দলের ছেলেদের বাঁচানোর জন্য উপরের নির্দেশে গেছিলাম। উপরের নির্দেশ কার নির্দেশ? তারেক জিয়ার নির্দেশ। আর এই যে হত্যাকাণ্ডের রহস্য ক্লিয়ার, যে এই সুধী সমাবেশকে কেন্দ্র করে জাকির গ্রুপ বা অন্য গ্রুপ তাকে হত্যা করেছে। আর তারেক রহমানের মতো একজন মিথ্যুক বলছে যে এটা নিয়ে কেন কথা হয় না। এর মানে জামাত শিবিরের দিকে ইঙ্গিত করেছে, রক কাটার দিকে, রক কাটা শব্দের উচ্চারণ করে। তো দর্শক ক্লিয়ার যে এরা কি প্রতারণা করছে। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগ, সিসি ক্যামেরার যুগ, এই তারেক রহমানদের প্রচারণা এখন আর চলে না, ধরা পড়ে যায়। পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা। তাহলে বহিষ্কারের লাভটা কি? ওই বহিষ্কৃত নেতাই তো চাঁদাবাজি করতে যান এবং মারধর করেন জনগণকে। তো বহিষ্কারের নামে তারেক রহমান নাটক করছেন। এই তারেক রহমানদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তরুণ প্রজন্ম জীবন দেয়নি। আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে জেগে ওঠা এখন সময়ের দাবি, জরুরি হয়ে উঠেছে। নইলে অবস্থা খুবই খারাপ হবে। আওয়ামী লীগ আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে যা করেছিল, বিএনপি ক্ষমতায় আসার আগেই সেটা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে কিন্তু এতটা নিচে নামেনি। যেমন আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত নির্মূল করো। জামাত নির্মূল করতে যাদেরকে সামনে পেয়েছে বা যাদেরকে বাধা মনে করেছে তাদেরকে ধরেছে। আওয়ামী লীগ আমলে চরমোনাইদের গায়ে কোনো আছর লাগেনি, কিচ্ছু করতে পারেনি বা কিছু করেনি, প্রয়োজন মনে করেনি, অথবা এতদূর নামেনি। হয়তো বা আরো কয়েক বছর ক্ষমতায় থাকলে চরমোনাইকে ধরতো। হেফাজতের একাংশকে দমন করে আর একাংশকে কিন্তু ঠিকই হাতে রেখেছিল। কিন্তু বিএনপি দেখেন সব আলেমুল আমাদের প্রতিপক্ষ বানিয়েছে। আলেমুল আমাদের যে সবক দিচ্ছে, তাদের বিরুদ্ধে যে বিষোদগার করছে, সমস্ত আলেমুলামা পীর মাশায়েখ ইরেসপেক্টিভ অফ চরমোনাই জামাত সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এবং তাদেরকে সবক দিচ্ছে যে বিএনপি সমালোচনা করতে হলে অজু করে সমালোচনা করতে হবে। তো এই যে কথাটা আপনারা জানেন যে অলরেডি ভাইরাল হয়ে গেছে এই বক্তব্য, বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন জাতীয়তাবাদী ওলামা দল নেতা। এই বক্তব্য গভীর কিছুর ইঙ্গিত। এই বক্তব্য ইঙ্গিত দেয় আগামী দিনে হুজুরদের, আলেম ওলামা পীর মাশায়েখদের খবর আছে। বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন, এর অর্থ কি? যে বিএনপির বিরুদ্ধে বলাটাকে এরা জায়েজ মনে করে না এবং এটা তারা দমন করবে। তারা ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় কখনো এই সাহস করেনি, বা সরকারে আসার আগে, যে অজু করে বলতে হবে, বললে খবর আছে, আমরা হিসাব করে রাখছি, দেখে নিব। এমনকি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে, তারেক রহমানের বিরুদ্ধে বলে এইসব অভিযোগ এনে আপনারা দেখেছেন অলরেডি মানুষের বাসা বাড়িতে যে বিএনপি হামলা করা শুরু করেছে। ইমাম মুয়াজ্জিন কেউ বিএনপির হাতে নিরাপদ নয়। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন চরমোনাইপন্থী, ঢালাও ভাবে চরমোনাইকে গালাগালি করছে বিএনপি। সামনে শীতের সিজন আসছে, দেখবেন যে চরমোনাইয়ের মাহফিলে বিএনপির পান্ডারা কি পরিমাণ বাধা দেয়। অবশ্য চরমোনাইও ছেড়ে দেওয়ার পাত্র নাই, ধোলাই জায়গা মতো খেতে হবে, উপস্থিত ভাবে ধোলাই খাবে, কিন্তু বাধা দিবে তারা, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ গত 15 বছরে ওয়াজ মাহফিলে যে পরিমাণ বাধা দিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার আগে আগামী শীতের মৌসুমে তার চাইতে বেশি বাধা দিবে, লিখে রাখেন।
গত বছরই দিয়েছে না। দেখেন, আলেম ওলামাদের নির্যাতন করার আওয়ামী থিওরি বা বাংলাদেশের থিওরি বা ভারতের প্রেসক্রিপশন হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হবে, চেতনাবাজি করতে হবে এবং পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে হবে, তাদেরকে পিন্ডি পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে হবে। যেই কাজ আওয়ামী লীগ করেছে সেই কাজ এখন বিএনপি করা শুরু করেছে। এর মানে খবর আছে আপনাদের। এই বিএনপিকে যদি সুযোগ দেন, বিএনপিকে যদি কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ দেন, খবর আছে। অতএব প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, খানকা থেকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সহজ হিসাব, ছাত্র জনতা, আলেম ওলামা 24-এর দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে। আলেম ওলামাদের গালাগালি করবে, চরিত্র হনন করবে, এজন্য বিএনপির হাতে তুলে দিয়েছে দেশ? কখনোই না। ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিতে? নেভার। অতএব বিএনপির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে। আমি বলছি এখন দাঁড়ান, বিএনপি কোমর সোজা করে দাঁড়ানোর আগেই এদেরকে শোয়াই দেন। এর অর্থ হচ্ছে, শোয়াই দেওয়ার অর্থ হচ্ছে এদের সমর্থন করা যাবে না, জনগণকে এদের বিরুদ্ধে জাগিয়ে তুলুন, আপনারা জেগে উঠুন। এই যে কথা যে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে উজু করে বলবেন, এই পান্ডাকে, এই জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকে ওরে খুঁজুন। ও কোনো মসজিদে নামাজ পড়ায়, কেউ নামাজ তো পড়াইতেই পারবে না। বিএনপি করে হুজুর আবার নামাজ পড়াইতে পারে? আপনারা দেখেছেন না একটা খবরে যে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন কিছুটা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমামের পুরস্কার পায় ওলামা দলের নেতা। আওয়ামী লীগ এই আকাম করতে সাহস পেয়েছে? পায়নি। আওয়ামী লীগ হুজুরদেরকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি ওলামা দলের পান্ডারা এই কাজ করছে। ওলামা দল কারা? এদের বিরুদ্ধে মেইন স্ট্রিম আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে ওলামা দল বলতে কোনো দল নাই, কোন আলেম ওলামা ওলামা দল মানে বিএনপি হতে পারে না, সেই জায়গাটা নাই। এটা জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপি নয়, এটা মোদির বিএনপি, এটা ফজু পাগলার বিএনপি, এটা রুমিন ফারহানার বিএনপি। আর তারেক রহমান হচ্ছে 10% খাম্বা। অতএব খালেদা জিয়া জিয়াউর রহমানের আমলে যে বিএনপি আলেম ওলামা সম্মান করতেন, ওই বিএনপি নেই। আপনারা যদি বিএনপির কোনো সমালোচনা করেন, আপনাদের জিভ কেটে ফেলবে। কারণ এটা বলছে যে অজু করে নিতে হবে। এর মানে কি? আপনার খবর আছে, এটা একটা থ্রেট। এই থ্রেটের গভীরতা অনেক। আপনারা দেখেছেন যে বিএনপি, ছাত্রদল এরা যে কর্মসূচি দিয়েছে, কর্মসূচিতে কোনো দলের বিরুদ্ধে এটা স্পষ্ট উল্লেখ নাই। গুপ্ত সংগঠনের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আবার বিএনপি নিজেরাই বিক্ষোভ মিছিল করেছে। সেখানে যে বক্তব্যগুলো যদি দেখেন, সবগুলো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, পীর মাশায়েখ বিদ্বেষী। আওয়ামী লীগের একটা দিক ছিল যে তারা ইসলামিক মুভমেন্ট যারা করতো তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সরাসরি পীর মাশায়েখদের কখনো আঘাত করেনি। এখন পীর মাশায়েখদের সরাসরি আঘাত করছে। আপনি ছাত্রদল, বিএনপির বিভিন্ন ছাত্রীদের বক্তব্য যদি শোনেন কয়েকদিন যাবত, পীর মাশায়েখদেরকে কত ছোট করে কথা বলছে, কতটা তুচ্ছ তাচ্ছিল্য করছে। অথচ এরা অজু করে কিভাবে অজু করতে হয় এটাই ঠিক মতো জানে না, প্রস্রাব করে কিভাবে পানি নিতে হয় এটা জানে না। এরা পীর মাশায়েখদের একদম ধুয়ে দিচ্ছে। অতএব ইসলাম বাঁচাতে, ইমান বাঁচাতে, দিন বাঁচাতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছিল, বিএনপির বিরুদ্ধে বিএনপি ক্ষমতা আসার আগে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ক্লিয়ার কথা। বিএনপিকে রাজনীতিতে দাঁড়াতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। রাজনীতি হবে নতুন ধারা রাজনীতি। নতুন বাংলাদেশকে যারা মেনে নিবে তারা বাংলাদেশে রাজনীতি করবে। তো এই জন্যে জেগে উঠতে হবে। কি ঘটছে বাংলাদেশে? বিএনপির সমালোচনা করতে হলে অজু করে নিতে হবে। এটা শুধু এই ওলামা দলের এই মূর্খ নেতার বক্তব্য নয়, এ তো মূর্খের গোষ্ঠী মূর্খ। এ আমাদের সামনে 1 মিনিট কথা বলতে পারবে? এই ওলামা দলের নেতা তাফসির করতে পারবে? আমি তাফসির করবো, এ তাফসির করবে। আমার সামনে তাফসির করতে পারলে কোনোদিন কথা বলবো না, দেখবেন হাত পা কাঁপবে। এবারতেই পড়তে পারবে না। বুখারী আউয়াল খুলে দেন, দেখবেন পড়তেই পারে না। জের জবর পেশ আরবি পড়তেই পারে না। আমি নিশ্চিত করে বলতে পারি, এই পান্ডা এক লাইনে আরবি পড়তে পারবে না জের জবর পেশ ছাড়া। এ ফতোয়া দিচ্ছে দর্শক। এবং হুজুরদের, আলেম ওলামাদের বলছে, সবাইকে রাজাকার হিসেবে চিহ্নিত করে বলছে যে বাংলা স্যার, পিন্ডি যা। অথচ এই বিএনপি 15 জুলাই 2024-এ তাদের অফিসিয়াল পেজে স্লোগান লিখেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন সবাইকে রাজাকারের খাতায় নাম দিয়ে দেশ ত্যাগ করতে বলছে।
নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করলে রুখে দেওয়া হবে। ফারুক ওলামা দলের আলোচনা সবাই কথা বলেছেন এবং হুমকি দিচ্ছেন, খবর আছে, খবরদার জিয়াউর রহমানকে নিয়ে কিছু বলবেন না, ধানের শীষ নিয়ে বলবেন না। মানে মনে হয় যেন জিয়াউর রহমান এদের নবী আর ধানের শীষ হচ্ছে এদের কোরআন, এদেরকে নিয়ে কিছু বলা যাবে না। তা আওয়ামী লীগ তাদের প্রতীক, তাদের শেখ মুজিবকে যে জায়গায় রেখেছিল, বিএনপি সেম কাজ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে যেরকম কুত্তার মতো রাস্তায় নেমে যেত, এই শেখ হাসিনা বিরুদ্ধে বলেছে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বলেছে, এরাও দেখবেন এখন তারেক রহমানের বিরুদ্ধে বাচ্চারা সমালোচনা করেছে, এর বিরুদ্ধে আবার বিএনপির প্রতিবাদ করতে রাস্তায় নামে। ক্ষমতা আসার আগে কাল্ট বানিয়ে ফেলেছে। অতএব সময় থাকতে তরুণ প্রজন্ম জেগে উঠো, ছাত্র জনতা জেগে উঠো, আলেম ওলামা পীর মাশাইখ ইসলামী দল সবাই জেগে উঠুন, এই বিএনপির কোমর ভেঙে দিন।